হচ্ছে আগুনে পোড়াবার পর এই মূর্তিগুলো বেরিয়েছে। এটাকে যখন পালিশ করা হচ্ছে তখন এই যে দেখতে পাচ্ছ পুরো চকাচক হয়ে গেছে, চকচক করছে। এটাই ধরুন, এটা লক্ষ্মী নারায়ণ হবে। হ্যাঁ, এর ভিতরে করা হয়ে গেছে, এই যে দেখছেন তো। হ্যাঁ, ছিদ্রটা, হ্যাঁ, ছিদ্র, এটা কালো পাড়া দেখাচ্ছেন। হ্যাঁ, ওইটা দিয়ে কাজটা করি আমরা। আচ্ছা, এটাই বানানো হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে এইবারে ওটাই একবার মাটি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ। হাতিটা কেটে দিয়ে দুটো মেরে আসি। তো শুকানো যাবে। আর এটা দুদিন বানানো হয়েছে, মানে 3 দিন। এবার মোটামুটি আর চাপতে আর একদিন লেগে যাবে। এটা 4 দিন হলো। আর ঢালা আমাদের বাপ ঠাকুর দাদারা যারা তৈরি করতে, তারা অন্যরকম তৈরি করতেন। তারা মাটি, ঘুঙুর, পানা এইসব করতেন। তারপরে যখন বাপ ঠাকুর দাদারা ওনারা তখন করতেন, তখন ওনারা করতেন লক্ষ্মীর সাজ, এইসব আর কি। মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। আজকে 25শে বৈশাখ 1432 আর ইংরেজির 9th মে 2025 শুক্রবার। আজকে বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শত শত প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে চলেছি বাঁকুড়া জেলার এমন একটা গ্রামে, যেই গ্রামটাকে বলা হয় ডোকরা শিল্পের গ্রাম। সেই গ্রামটার নাম হচ্ছে বিকনা, যেটা বাঁকুড়া মেন টাউন থেকে মোটামুটি 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে অবস্থিত। ডোকরা শিল্প কি? না, ডোকরা শিল্প হচ্ছে ধাতু গলিয়ে যে বিভিন্ন রকমের মূর্তি তৈরি করা হয়, সেইটাকে বলা হয় ডোকরা শিল্প। আর এই ডোকরা শিল্প প্রায় 4000 বছরের পুরনো শিল্প। আর বাঁকুড়া জেলার এই বিকনা গ্রামে যারা থাকেন সবাই এই ডোকরা শিল্পের সাথে জড়িত। তাদের জীবন জীবিকা নির্ভর করে এই ডোকরা শিল্পের ওপর। তো আজকে সেই বিকনা গ্রামটা ঘুরে দেখব, আর দেখব ডোকরা শিল্পের কী কী মূর্তি সেখানে পাওয়া যায়, কোন প্রসেসে সেই মূর্তিগুলো তৈরি করা হয়, তার সমস্ত কিছু আজকে নিজের চোখে দেখব। আর ঘুরে দেখব বাঁকুড়া জেলার বিকনা গ্রাম, যেটাকে বলা হয় ডোকরা শিল্পের গ্রাম। তো চলো বেশি কথা না বলে এখান থেকে আজকে চলে যাই বিকনা গ্রামে, আর ঘুরে দেখি ডোকরা শিল্পের কাজ। ফাইনালি চলে আসলাম বাঁকুড়া জেলার এক অন্যতম গ্রাম, যার নাম হচ্ছে বিকনা। আর যেই গ্রামে তুমি দেখতে পাবে ডোকরা শিল্প। তো চলো আজকে বাঁকুড়া জেলার এই বিকনা গ্রাম ঘুরে দেখি, আর ঘুরে দেখি ডোকরা শিল্পের কাজ। এই হচ্ছে রাস্তা, ঠিক রাস্তার পাশেই অবস্থিত বিকনা গ্রাম। আর গ্রামটাতে প্রবেশের আগে তুমি সুন্দর একটা দুয়ার গেট দেখতে পাবে। তার আগে এখানে একটা শিলান্যাস হয়েছিল 12ই মে 2015 সালে। এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকারের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের আর্থিক সহায়তায় নির্মিত বিকনা এই ডোকরা শিল্পীদের জন্য যৌথ উৎকর্ষতা কেন্দ্র। শিলান্যাস করেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারিখ হচ্ছে 12ই মে 2015। আর নিচটা দেখো কত সুন্দর। আর এখানে দেওয়ালের গায়ে মাছ, তারপরে পেঁচা, বিভিন্ন রকম মূর্তি, ঘোড়া, গণেশ ঠাকুর, হাতি, এই মূর্তিগুলো কত সুন্দর দেওয়ালে চিত্রাঙ্কন করা আছে। এগুলোই হচ্ছে মেন ডোকরা শিল্প। মেটাল গলিয়ে এরকমই মূর্তি তৈরি করা হয়। আর এখানে সুন্দর একটা প্রবেশের গেট তুমি দেখতে পাবে, উপরে লেখা আছে বিকনা ডোকরা শিল্প ডাঙ্গা বাঁকুড়া। আর এই গেটের মধ্যে টেরাকোটার তুমি বিভিন্ন শিল্পের কাজ দেখতে পাবে। আর এখানে ডোকরা শিল্পের
কয়েকটা মূর্তি রাখা আছে শিল্পীদের নিজের হাতে বানানো। অনেক এখানে মূর্তি তুমি দেখতে পাবে, যেগুলো এই গেটের মধ্যে এই কাচের ভেতরে রাখা আছে। গ্রামে ঢোকার ঠিক আগেটায় এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছি। আর এখানে কত সুন্দর বসার জায়গা করা আছে। আর পুরো দেওয়ালে তুমি অনেক রকমের মূর্তির ছবি এখানে দেখতে পাবে। এটা হচ্ছে গ্রামে ঢোকার প্রবেশের পথ। এরপরে তুমি সামনে চলে যাবে, আর যেখানে দেখতে পাবে ডোকরা শিল্পীদের হাতে বানানো শিল্পকলার নিদর্শন। ঢোকা মাত্র বাঁদিকে আম গাছের তলায় এই ডোকরা শিল্পের নিদর্শন কাজ তুমি দেখতে পাবে। কি নেই এখানে, এখানে পালকি আছে, টর্টয়েস আছে, এই পেঁচা আছে, বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি তুমি পেয়ে যাবে। এখানে পঞ্চপ্রদীপ আছে, দুর্গা ঠাকুর, হরিণ। এখানে নেনে করে যতগুলো পরিবার আছে সবাই কিন্তু এই ডোকরা শিল্পের সাথে জড়িত। তাদের জীবন জীবিকা অনেকটা নির্ভর করে এই ডোকরা শিল্পের উপর। এখানে বসার জায়গা আছে, আর এখানে তুমি দেখতে পাবে ডোকরা শিল্পের কাজ, ধাতু দিয়ে তৈরি করা বিভিন্ন মূর্তি, পালকি। বা এই দুর্গা ঠাকুরটা কিন্তু দারুণ। বড় বাবু রে, শুনতে পাবে তুমি এত রাস্তা রাখছো না, ওই লাস্টের দিকে আছে। 15,000 টাকা আমি দিবার হয় আমার। আচ্ছা, এটা কি রং করছে নাকি? এটা কি কালার ইউজ করছেন? পিতলেরই কালার। হ্যাঁ, পিতলেরই ডাস্টটা। ও পিতলের ডাস্ট এটা। এই হিসাবটা আমি 15,000 টাকা দিবার পর কত বাকি ছিল? এখন 31,800 কত বাকি? আর তো সেরকম মানে ঘুরছিও, গ্রামটা ঘুরছি, আর তার সাথে সাথে ওনারা কিভাবে তৈরি করছেন সেগুলো একটু একটু জেনে নিচ্ছি। চলো মাসিক, কেমন দাম বিক্রি করো? যেরকম নেবে সেরকম দাম। যেমন তাও, যেমন এই হরিণগুলো এটা জোড়াটা 1200। জোড়াটা 1200? ভালোই দাম আছে, 600 টাকা পার পিস। আর এই নটরাজ ওইটা 2500। 2500 টাকা? 2500। 2500, 2500। বাবারে, অনেক ভারী তো। ছোট ছোট গণেশগুলো, এগুলো ওগুলো 100। 100 টাকা? কিন্তু অনেক ভারী। প্রত্যেকটা গ্রামের বাসিন্দাই কিন্তু এই ডোকরা শিল্পের কাজ করে। এখানে আরেকটা আছে তোমার ওয়ার্কশপ, এখানেও তৈরি হচ্ছে। এটা একটা ওয়ার্কশপ, এখানে তুমি মাটির ক্লে দেখতে পাবে, মাটি দিয়ে বিভিন্ন রকম আকৃতি করা আছে, এগুলো রোদে শুকাচ্ছে। আচ্ছা, এরপরে কিভাবে তৈরি করা হয় সেটা আমাকে জানতে হবে। আর এইখানে কি দেখতে পাচ্ছি, মাটির ইয়ে করা আছে, আর ভেতরে ভেতরে তোমার মোম দিয়ে একটা ফুটো টাইপের করা আছে। মূর্তিগুলো যখন তোমার তৈরি হয়ে যায় তখন এরকম আসে। আবার এইগুলোর উপর তোমাকে করতে হবে পালিশ। এখানে এই দাদা পালিশের কাজ করছে, পালিশ করে
তোমার এইগুলো হচ্ছে আগুনে পোড়াবার পর এই মূর্তিগুলো বেরিয়েছে। এটাকে যখন পালিশ করা হচ্ছে তখন এই যে দেখতে পাচ্ছ পুরো চকাচক হয়ে গেছে, চকচক করছে। আর এইখানে দেখো মাটির বিভিন্ন রকম আকৃতি করা আছে। এর ভেতরে তুমি মেটাল দেখতে পাচ্ছ, এই যে মেটাল, এটা আগুনে পোড়ানো হবে। আগুনে পোড়ানোর পর কী হবে, এই মাটিটা ঝরে যাবে, তখন ভেতর থেকে তোমার মেটালটা বেরিয়ে আসবে। তারপরে ওটাকে পালিশ করা হয়। দেখতে পাচ্ছ কত মূর্তি বানানো আছে। যেটা বালি মাটি দিয়ে এরকম আকৃতি বানানো হচ্ছে নাকি? এটা বানানো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই প্রসেসটা একটু বলবেন, এই পুরো প্রসেসটা মানে কীভাবে বানানো হয়? এটা প্রথম থেকে প্রথমে কি করা হয়? প্রথমে মোম ধুনো দিয়ে না, প্রথমে তো আপনারা মাটি নিয়ে আসেন। প্রথমে মাটি ওটা কোত্থেকে নিয়ে আসেন? নদী নদী থেকে মাটি নিয়ে আসেন, তারপর? তারপরে ওই মাটিটা এনে এরকম বালি দিয়ে আমরা যেভাবে কাজ করতে পারবো হ্যাঁ, সেইভাবে মাটিটা তৈরি করে দিই। আচ্ছা, তৈরি করার পরে হয়তো ছাঁচ করতে হবে আমাকে, হ্যাঁ, সেই ছাঁচটা আগে করে নিলাম টাকচারটা। আচ্ছা, তার মধ্যে সেইটা করার পরে শুকনো হয়ে গেলে হ্যাঁ, মোম ধুনো দিয়ে ওইটাকে ডিজাইন করলাম। আচ্ছা, তারপরে ওকে আবার ডিজাইন হয়ে গেলে হুম। তখন মাটি ঢাকা দিয়ে দিলাম। আবার আচ্ছা, মাটি ঢাকা দিয়ে দিলেন। মাটিটা ঢাকা দিয়ে দিলাম। হ্যাঁ, যেটা আমার রেডি হয়ে গেল জয়েন করে হ্যাঁ। মাল সব মাল মেটেরিয়াল দিয়ে, মানে মেটেরিয়াল বলতে পেট্রোল তো দিনই, আচ্ছা, ওই মোম ধুনোটাই, মোম ধরুন। মোম ধুনোর কাজটা করে দিলাম ফার্স্টে। হ্যাঁ, এইটাই ধরুন, এটা লক্ষ্মী নারায়ণ হবে। হ্যাঁ, এর ভিতরে করা হয়ে গেছে, এই যে দেখছেন তো হ্যাঁ, ছিদ্রটা, হ্যাঁ, ছিদ্র। একটা কালো পাড়া দেখাচ্ছেন, হ্যাঁ, ওইটা দিয়ে কাজটা করি আমরা। আচ্ছা, এটাই বানানো হয়ে গেছে, হ্যাঁ, দিয়ে এইবারে ওটাই একবার মাটি দেওয়া হয়ে গেছে, হুম, দিয়ে আবার এই বালি মাটিটা দিচ্ছি আচ্ছা, যাতে না আগুনে ফেটে যায়। ও, দিয়ে এটাকে রোদে শুকাবেন। এটা তো হয়ে গেছে, একে রোদে শুকাবো। এই যে এইটা রেখেছি, হ্যাঁ, এর মধ্যে একটা এরকম গ্যালাসের মতন করবো, হ্যাঁ, ওইটাই পিতল দিয়ে এই মাটি দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে শুকনো করে আবার আগুনে পোড়াবো। আগুনে পোড়াবো। আচ্ছা, তারপর আগুনে পুড়ে গেলে ওটা, আগুনে পুড়ে গেলে এটা তো ফিনিশ হয়ে যাবে। যা মোম ধুনো এই যে কালো পাড় দেখছেন, হ্যাঁ, ওটা তো সব কিছু খতম হয়ে যাবে, হ্যাঁ। জ্বলে যাবে আগুনে। হ্যাঁ, দিয়ে যখন আমরা ওই পিতলটাও বুঝতে পারবো যে তখন গলে গেছে, তখন আমরা সাঁড়াশি দিয়ে হুম। হয়তো বাইরে বার করি। তারপরে এরকম দাঁড় করে দিলাম, যেখানে যা করা আছে কাজ করবো সেটাই পিতল চলে যাবে। ও, তারপরে মাটিটা ঠান্ডা হয়ে গেলে মাটি ছাড়িয়ে নিলাম গোটাই। আচ্ছা। তো পিতলের কি মানে ইয়ে দেওয়া হয়, পিতল গলিয়ে কি দেওয়া হয়? গোটাই পিতল, যেটা বাজার থেকে কিনে আনি আমরা, হ্যাঁ, সেই পিতলটা টুকরো টুকরো করে নিই। এটার মধ্যে তো আর অত বড়টা ঢুকবে না, ধরো আচ্ছা, সেইটাই যতটা আমার এইটা পিতল খাবে হ্যাঁ। সেই আঞ্জাদে আমরা পিতল দিয়ে দিই। আচ্ছা, একটু বেশি হয়ে গেলেও যেটা হ্যাঁ। খরচা হবার খেয়ে নেবে, তা বাকিটা থেকে যাবে আচ্ছা, এইখানে। সেটা আবার কাজ দিয়ে দিই আমাদের হ্যাঁ, যেটা মাটিটা পুড়ে গেলে আপনার ডিজাইনটা বাইরে চলে আসে, বাইরে চলে। তারপরে ওটাকে পালিশ করে তারপরে কালার করে polish দিলে হয়। হয়ে যায়। আচ্ছা, এখানে আবার তুমি শিব মূর্তি, তারপর এখানে কানের দুল এগুলোও পাওয়া যাবে। এটা কি তৈরি হচ্ছে? ও, এই বেসগুলো তৈরি হচ্ছে। বাহ, বাবা, এত ভারী! তা দারুণ ওয়েট। ও, একদম পুরো একদম মানে কোথাও ইয়ে নেই, গ্যাপ নেই, মানে পুরো মানে মেটাল দিয়ে একদম। আচ্ছা, এই যে বেসগুলো তৈরি হচ্ছে এইখানে মাটি, এর ভেতরে কিছু আছে নাকি? না, ভেতরে কিছু নেই। এটা এবার কী হবে, এরপর মোম দেওয়া হবে নাকি? মোম দেওয়ার পর ঢালার পর মাটিটা। ও, আচ্ছা, এই যে ছাঁচটা আছে এরকম, এই ছাঁচে তারপর ফেলবেন নাকি? আচ্ছা,
এগুলো কি নৌকা নাকি? এর ভিতরে কি আছে? ভিতরে মাটি আছে, মাটির উপরে এই মোম দিয়ে ইয়েটা করা আছে নাকি? এই ব্ল্যাক কালার এটাও মোম নাকি? ওটা পিচ, এটা মোম। ও ধুনো, আর এইটা এই কালো, ও আর এগুলো হচ্ছে মোম। আচ্ছা, তারপরে যে পিতল, হ্যাঁ এটা পিতল। এগুলো এটা মোম। পাতিটা কেটে দিয়ে দুটো মেরে আসি কি করতে খাতে তুমি আমাদের ছোট আছে আর এইগুলো পিঠে দেখতে আছে। সারাদিন খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবে, সকাল থেকে ঘুমিয়ে যাবে। এগুলো কি পিচের নাকি? ধুনো ধুনা সিদ্ধ করেছি বলে কালো, সেইটার সাথে একটু পিচও দিতে হয়, তার জন্য নয়। ধুনোটা যখন গলে না, হ্যাঁ, সামান্য একটু পিচ দিতে হয়। এটার উপর কি করবেন? ওটা ওই যে চোখ মুখে পড়বে, তারপর চোখ মুখ হয়ে যেরকম মাটি যেরকম দিচ্ছে এরকম মাটি দেওয়া হবে। ও দিয়ে মাটি দেওয়ার পরে রোদে শুকিয়ে আবার কি পোড়াতে হবে? দিয়ে আর একটা মোটা মাটি দিতে হবে, এই মোটা মাটিটা বালিতে আর মাটিতে ও দিয়ে চ্যালেঞ্জ করবো, দিয়ে তারপর চং করবো, তারপরে ভাটি হবে। ও একটা মানে মূর্তি তৈরি করতে কত সময় লাগে? একটা মূর্তি করতে একটা, হ্যাঁ যেমন এটা একটা মূর্তি হচ্ছে দেখুন, হ্যাঁ, মা মনসা, হুম এটা মোটামুটি একদিন ছাঁচটা দিয়েছি, হুম ছাঁচটা শুকাবার পরে একদিন তো শুকানো যাবে। আর এটা 2 দিন বানানো হয়েছে, মানে 3 দিন। হুম এবার মোটামুটি আর চাপতে আর একদিন লেগে যাবে, হুম তাহলে 4 দিন হলো। আর ঢালাই পর্যন্ত মোটামুটি 5-6 দিন লাগবে। 5-6 দিন একটা কমপ্লিট মূর্তি হতে। তারপরে আবার ওর উপরে পালিশ আর রং চাপবে নাকি? তারপরে ওই পালিশার রং থাকবে। হ্যাঁ, ওগুলো যে পিচ, কি পিচ আছে নাকি কালো কালো ওই যে মাটিগুলোর উপরে, বালি মাটির উপরে যেটা, এই যেটা না এই যে পিচ এটা চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে, এটার মধ্যে পিতলটা যাবে। ও এটা চ্যালেঞ্জ। আচ্ছা, ওর মধ্যে পিতলটা যাবে। হ্যাঁ, ওর মধ্যে কি পিতলের কি মানে ইয়ে যাবে না, র পিতল যেটা যেটা টুকরো যাবে? পুরো অরিজিনাল পিতলের, যেটা কলসি ভাঙা, আচ্ছা, কলসি ভাঙাটা এটা ছোট ছোট করে, আর হ্যাঁ। একটা এরকম চং হবে, ওই চংটা দিয়ে হবে ও ভাটিতে চাপালে গলে যাবে, আর ওটা চ্যালেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো যা তৈরি করেন কি মানে এখানে বেচা কেন হয় না বাইরে চাওয়ার যায়? হ্যাঁ, বাইরে অর্ডারের মাল বাইরে যায়, আচ্ছা, আর এমনি যদি ঘরে করে রাখি তাহলে আমাদের গ্রামেই বিক্রি হয়। গ্রামে বিক্রি হয়। আর ইয়েতে ওই মেলাতে বসেন না, যে হস্তশিল্প মেলা, এগুলোতে? মেলা তখন টাইমটা পেরিয়ে গেছে, সেই মেলার টাইমে আমরা ডাক করে তো কলকাতা, আমাদের দুর্গাপুরে যান? দুর্গাপুরে হাটে, হ্যাঁ হাটে, না হাটে এখন আর যায় না, আগে যেত বিক্রি পাটা নাই বলে হাটে যায় না। হ্যাঁ আমি এইবার গেলাম কিন্তু দেখলাম যে কিচ্ছু নাই। না আমাদের ডোকরার পাটা নাই। হ্যাঁ, তখন ব্যবসা কেমন? হুম, ব্যবসা কেমন চলে? ওইখানে না আপনাদের বলছি। শুনুন, যদি অর্ডার পাতি থাকে হ্যাঁ। তাহলে ভালোই চলে, হুম বুঝলেন তো। আর এই গরমে একটু কাজটা আমাদের মাঠো আছে, মানে মাঠো বলতে কম করি, হুম আর বর্ষাতে, আচ্ছা। বাকি শীতে বেশ হুম। সুন্দর চলে। হুম আর অর্ডার পাতি থাকলে বেশ ভালোই হয়। হুম
অর্ডার পাতি যদি না থাকে এই ঘরের টুকটাক এরকম কাজ করতে থাকি আমরা। হুম। আর এগুলো মানে শেখা প্রশিক্ষণ এগুলো কোথেকে করেছেন? শিক্ষাটা মানে যে শিখেছেন কোথা থেকে? বাপটা আমার বাবা মাদেরকে ও মানে বংশ কোথা থেকে শিখবো ব- ব- মানে বংশ পরম্পরায় চলে আসছে। বংশ পরম্পরা একটা থেকে বাচ্চা ছিল শিখে যাবে আমাদের এটা দেখে দেখে, আচ্ছা উনি কাজ করেন, ওনার ছেলেগুলো ওনার বাবার দেখে আচ্ছা ওইভাবেই কি? আরে যার যতদূর লেখাপড়া শিখলে আমাদের তো আর বেশি দূর লেখাপড়া শিখাতে পারি না। তাহলে যতদূর শিখলে তারপর ডোকরা কাজে যুক্ত ডোকরা গায়ে উঠছে। এরকম আর কি একটা ব্যাপার। যে আমাদের বাপ ঠাকুর দাদার কাছে, বাপ ঠাকুর দাদার লোকেরা তখন যখন ওনারা ছিলেন তখন ওনারা অন্যরকম কাজ করতেন। হ্যাঁ সেটাই। আর আমরা এখন যে কাজটা করছি, যে প্রসেসটা করছি এখন হুম। এটা আমাদের অন্যরকম, মানে অন্যরকম। design নতুন অন্য, ধরনের হ্যাঁ। use করার মানে ব্যবহার করার জন্য হ্যাঁ। জিনিস সবই কিছু, ঘর সাজানো জিনিস হ্যাঁ। মানে সবই কিছু। সবকিছু। ওনারা তখন আমাদের বাপ ঠাকুর দাদারা যারা তৈরি করতেন তারা অন্যরকম তৈরি করতেন। তারা অন্যরকম। ভাটি, ঘুঙুর, হ্যাঁ। বনা এইসব হ্যাঁ। করতেন। তারপরের যখন বাপ ঠাকুর দাদারা ওনারা তখন করতেন, তখন হুম। ওনারা করতেন লক্ষ্মীর সাজ হুম। এইসব আর কি হুম। item করতেন। আর তারপরের ধাপে এই যে ওনাদের ধাপে যে হ্যাঁ। আমরা পড়েছি, হ্যাঁ। এই যে আমরা এখন অন্যরকম। হ্যাঁ মানে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলছে আর কি। হ্যাঁ, এইরকম। হ্যাঁ যেরকম দেশ সেরকম হ্যাঁ বেশ ঠিক। আমাদের ডোগরার মধ্যে ধরুন এমন কিছু মাল নেই যে সেটা চলে না, চলে না। সবই চলে। হ্যাঁ। আমাদের ডোগরার মধ্যে গয়নার থেকে শুরু গয়না। করে সবই চলে। হ্যাঁ। লক্ষ্মী, গণেশ তো, দুর্গা এগুলো তো হ্যাঁ লেগেই এগুলো তো আছে। এগুলো তো লেগেই আছে 12 মাস 30 কাল। হ্যাঁ। কিন্তু জাস্ট ডিজাইনটা একটু অন্যরকম হয়, অন্যরকম। আর্টটা একটু অন্যরকম। হ্যাঁ। এইটাই তাছাড়া আমাদের যে কাজ ওই কাজেই লেগে গেছে। হ্যাঁ তাহলে আর কি। ভালো। সিন্ধু সভ্যতার যুগে মহেঞ্জোদারোতে যে নৃত্যরত নারী মূর্তি পাওয়া গিয়েছিল সেটা কিন্তু ডোকরা শিল্পের এক অন্যতম নিদর্শন। মনে করা হয় এই ডোকরা শিল্প প্রথম পাওয়া গিয়েছিল মধ্যপ্রদেশের বস্তারে, তারপর ছত্তিশগড়। মধ্যপ্রদেশের বস্তার ছত্তিশগড় থেকে সেই শিল্প ছড়িয়ে পড়ে বিহার এবং ঝাড়খণ্ডে। আর বিহার এবং ঝাড়খণ্ড থেকেই সেই শিল্প প্রবেশ করে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায়। একটা শিল্পের ওপর বেঁচে আছে একটা গ্রাম, একটা শিল্পের ওপর বেঁচে আছে একটা গ্রামের ভবিষ্যৎ। শিল্প বেঁচে থাক, গ্রাম বেঁচে থাক, আর বেঁচে থাকুক সেই শিল্পের সাথে জড়িত মানুষগুলো। কিন্তু এই শিল্পকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। কিভাবে? ছোট্ট একটা প্রচেষ্টার মাধ্যমে। এই গ্রামে আসতে হবে। এই গ্রামে প্রত্যেকটা মানুষের জীবন জীবিকা যার উপর নির্ভরশীল, সেই ডোকরা শিল্পের কাজ আমাদেরকে দেখতে হবে। শুধু দেখলে হবে না, দেখার সাথে সাথে কোনো একটা জিনিস এখান থেকে কিনে বাড়িতে নিয়ে যেতে হবে, আর বাড়িতে সাজিয়ে রাখতে হবে। তবেই এই শিল্প বেঁচে থাকবে, তবে এই গ্রাম বেঁচে থাকবে, তবেই এই শিল্পের সাথে জড়িত মানুষগুলো বেঁচে থাকবে। আর এই শিল্পকে বাঁচিয়ে রাখার আমার একটা ছোট্ট প্রচেষ্টা। এই যে ছোট্ট একটা গণেশ দেখতে পাচ্ছ, এটা আমি এখান থেকে কিনে বাড়িতে নিয়ে যাচ্ছি। এটা দাম নিয়েছে 100 টাকা। তো যাই হোক, ছোটো হলেও আমার কাছে দামি, এটা আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। তো তোমরাও ভবিষ্যতে এই বিকনা গ্রামে আসবে, বিকনা গ্রামের প্রত্যেকটা গ্রামের বাড়ি ঘুরে দেখবে, তাদের ডোকরা শিল্পর কাজ ঘুরে দেখবে, আর আমার মতনই কিছু একটা জিনিস বাড়িতে নিয়ে যাবে। এই কামনা করে আজকে এই বিকনা গ্রাম থেকে বিদায় নিচ্ছি। আর দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকবে SG